এয়ারপোর্টের ভিতরে যারা আছেন তারা অবশ্যই জানেন এই জায়গাগুলো কতটা সুন্দর হয় এবং কতটা মনোরম পরিবেশ হয়। আমি কিন্তু ইতিমধ্যে আছি টার্মিনাল 1-এ আছি। আর টার্মিনাল 1-এ আমি কিন্তু ভিতর দিকে ঢুকতে পারবো না, কারণ ভিতর দিকে যারা শুধুমাত্র ভ্রমণ করবেন তারাই ঢুকতে পারবেন। একটা দোকান আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবেন এবং সচরাচর যে পর্যটকরা যে কেনাকাটা করে সেগুলো পেয়ে যাবেন। এই পাশ দিয়েও আছে, এখানে চশমা আছে, তারপর আপনার বিভিন্ন ধরনের কসমেটিক আছে। এই কসমেটিকগুলো কিন্তু কিনে আপনি নিয়ে যেতে পারবেন দেশে, এবং দেশ থেকে ফেরার পর কিন্তু এখান থেকে কিনতে পারবেন। শীতের কাপড় আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, উপর থেকে প্লেন দেখা যাবে না তো। এই সাইডে শপিং কমপ্লেক্স, তো আমরা উপর থেকে দেখি প্লেন দেখা যায় কিনা। বিভিন্ন আপনার ফোন রাখা আছে, টেলিফোন, যেগুলো থেকে আপনি ফোন দিতে পারবেন। আর এখানে কিন্তু ইনফরমেশন আছে। কি দেখতেছেন এখানে আপনারা? এখানে তো রেস্টুরেন্টও আছে, আপনার প্লেনের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। তো আমরা টার্মিনাল 1-এর উপর থেকে চলে গেলাম লাস্ট মাথায়। এখানে কিছু লেখা আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু নতুন একটা জায়গা। এখন আছে আমি এয়ারপোর্টের পাশে। এটা এয়ারপোর্টের হচ্ছে পশ্চিম পাশ, তাই না? তো এখানে আমার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসছিলাম। তো এটা হচ্ছে সানরিজুকা ধরে। আর এখানে দুইজনের সাথে আজকে কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব এবং এয়ারপোর্টের আনুষঙ্গিক সব বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। তো আমার সাথে আছেন, প্রথমেই পরিচয় করে দিই, মিস্টার শুভ। জি, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোস্তাফিজুর রহমান শুভ। আমি জাপানের সানরিজুকাতে দীর্ঘ 1 বছর 3 মাস যাবত আছি। আমার বাসা এয়ারপোর্টের পাশে। এখন আমরা 3 জন মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছি। দেখা যাক ইনশাল্লাহ আজকের ভিডিওটা কেমন হয়। তো লিসেনার দেখলেন, একজনের সাক্ষাৎকার নিলাম। সে কিন্তু বললো যে আমাদের সাথে কিন্তু আজকে একটা ভ্রমণ হবে। তো ভ্রমণটা কিন্তু অবশ্যই স্পেশাল। আর আমরা এখন আছি একটা পার্কের মধ্যে। এখান থেকে বাসে করে যাইতে হবে, তবে খুব কাছেই। এখান থেকে কিন্তু এয়ারপোর্টের যত প্লেন ওঠানামা করে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখান থেকে দেখা যায়। এমনকি এয়ারপোর্টের যে গাড়িগুলা অর্থাৎ যে প্লেনগুলা ওঠানামা করে তার কিন্তু সাউন্ড সিস্টেম এখান থেকে শোনা যায়। তো আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের কাছে। দাঁড়ান, কোথায় যান? তো ভাইয়ের বাসা হচ্ছে বরিশালেতে। তো বরিশালের ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। আমি যে জাপান আসছি বিগত 1 থেকে 1.5 বছর হলো। আর সানরিজুকাতে আছি আমরা। এই কেমন লাগে জাপান? কেমন লাগে জাপান? আলহামদুলিল্লাহ ভালো, এখানে পরিবেশ অনেকই ভালো, কারণ খুব সুন্দর। হ্যাঁ, জাপান আসলে অনেক ভালো পরিবেশ। আমার পাশে দেখতেছেন সুন্দর একটা পার্ক, পার্কের মধ্যে কত সুন্দর জায়গা। আর এখানে কিন্তু অনেক আপনার দেখা যাচ্ছে প্লেনের শব্দ হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এয়ারপোর্টে প্রবেশ করব। তারপরে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন বা জাপানের যে নারিতা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সৌন্দর্য। তো সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলেই পাওয়া যায়। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো সানরিজুকা বাস স্ট্যান্ডে চলে আসছি, এখানে ওয়েট করতেছি। আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। আর বাস আসার পরে এখান থেকে আমরা বাসে চড়ে ওই পাশে যে এয়ারপোর্টটা আছে তার মধ্যে প্রবেশ করব। তো এখান থেকে হেঁটে গেলেও কিন্তু আপনার বেশি সময় লাগে না। তারপরে বাসে গেলে আপনার এয়ারপোর্টের একদম ভিতরে ঢুকতে পারবো, যার কারণে কিন্তু আমরা এখানে ওয়েট করতেছি। আমরা এখন টার্মিনাল 1-এ আছি। আর টার্মিনাল 1-এ এখানে বাস থেকে নামার পর সামনের যে পজিশনটা, এই সাইড দিয়ে কিন্তু এয়ারপোর্টের যে স্পেসটা, সেই স্পেসটা এখান থেকে দেখা যায়। বিশেষ করে এখানে সবাই অবতরণ করে এবং পর্যটকরা যারা এখানে ভ্রমণে আসে তারা কিন্তু এই সিনারিগুলো দেখতে পারে। তো এখানে বাস টার্মিনালে সামনে কিন্তু লেখা আছে আপনার 13 আছে, 12 আছে। এগুলো কিন্তু বাস টার্মিনালের নাম্বার। এইভাবে কিন্তু এখানে বাস সিরিয়াল অনুযায়ী দাঁড়ায় এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিতরে ভ্রমণ করতে হবে। তো আমরা এ পর্যায়ে বাসের লিস্টটা দেখবো। বাসের লিস্টটা দেখে যেন ফেরার সময় এই পজিশনটা আমরা জানতে পারি।
এটা টার্মিনাল 1-এর মধ্যে প্রবেশ করছি। আর টার্মিনাল 1-এর মধ্যে ভিতরে যে সিনারিটা আপনারা এখন দেখতেছেন, চারপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে পর্যটক এখানে আসে, যারা এখান থেকে ভ্রমণ করে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা জাপান এয়ারপোর্টে। বিশেষ করে যারা ফরেনার, তারা কিন্তু এই জাপানে আসলে বোঝা যায় যে অন্যান্য এয়ারপোর্ট থেকে জাপান এয়ারপোর্টের কতটা সুবিধা, কতটা কনভিনি। এবং চারপাশ দিয়ে কিন্তু বিভিন্ন শপ আছে, যে শপগুলোর মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে ফুড জাতীয় খাবার আছে এবং অন্যান্য সেবা আছে। এখানে কিন্তু এটিএম পেয়ে যাবেন, যাদের ক্যাশ কার্ড আছে তারা কিন্তু এখান থেকে এটিএম এর টাকা উত্তোলন করতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় বিষয় কি, জাপানের পরিষ্কার পরিচ্ছন্ন সহ এই যে বিষয়গুলোটা, এটা অনেক ভালো লাগে আপনার। বিশেষ করে যে বিল্ডিংগুলো তৈরি করে, তো সেই বিল্ডিংয়ের অবস্থান, এবং এখানে অনেক দেশের লোকজনের সাথে দেখা হয়, এবং অন্যান্য ফরেনার, বাংলাদেশের অনেকেই কিন্তু দেখা হতেই পারে। তবে এর মধ্যে কিন্তু আমরা চলে আসছি ভিতরের, এবং ভিতরে কিন্তু এখানে কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি ডলার থেকে ইয়েন করতে পারবেন, ইয়েন থেকে ডলার করতে পারবেন। এই সুবিধাগুলো কিন্তু প্রত্যেক এয়ারপোর্টে থাকে, আর এগুলা কিন্তু অনেক কার্যকরী। কারণ আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই, তখন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই দেশের টাকা ছাড়া কিন্তু ইউজ করতে পারবো না। সেজন্য এখান থেকে আপনারা টাকাগুলো কনভার্ট করে নিতে পারবেন। সামনে কিন্তু লেখা আছে ভিজিটর সার্ভিস সেন্টার। তো ভিজিটর সার্ভিস সেন্টারের সাইড দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করতেছি। এই সাইড দিয়ে কিন্তু অনেক কাউন্টার আছে, অনেক কিছু আছে, আর বড় বড় মনিটর আছে, যে মনিটরগুলোর মাধ্যমে যারা এখানে অবস্থানরত করেন অবশ্যই টাইম কিন্তু পার করতে পারেন। এই সাইড দিয়ে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আজকে দেখবো ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা এবং কত সুন্দর সুন্দর সিস্টেমগুলা জাপান এয়ারপোর্টের মধ্যে। এটা নারিতা এয়ারপোর্ট, আর এখানে আছে লো কস্ট বাস টিকিট। এখান থেকে কিন্তু বাস টিকিট ক্রয় করা যায়। তো আমরা ভ্রমণের প্রত্যেকটা সময় কিন্তু আনন্দময়, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা একটা সুন্দর একটা দিক তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তো অবশ্যই কিন্তু সামনে আমরা এখন একটা এটিএম এ যাবো, এটিএম থেকে কিছু টাকা তুলবো। কারণ আমি উঠাবো না, আমার টাকা আছে। তো সবার কিন্তু এই যে সুবিধাগুলা, এখানে কিন্তু এয়ারপোর্টে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির আপনার এটিএম আছে। এটিএম আমরা তো ইউচো গিনকোর এটিএম এ প্রবেশ করব। এখানে কিন্তু সবাই টাকা তুলতেছে। এটিএম পাশাপাশি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে কিন্তু হচ্ছে আপনার এক্সচেঞ্জ একটা অপশন আছে। এটা থেকে কিন্তু আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনার টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ কনভার্ট করতে পারবেন। এখানে ইউএসএ আছে, আপনার কোরিয়া আছে, এবং অন্যান্য দেশের কিন্তু এখানে বিভিন্ন টাকা আছে, যে টাকাগুলো আপনি এখানে ইয়েন থেকে কনভার্ট করে কিন্তু আপনার সাথে নিয়ে যেতে পারবেন। আপনি যে দেশে ফিরবেন সেই দেশের টাকা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো এখানে যে পতাকাগুলো আছে সেইগুলা কিন্তু শুধুমাত্র পারবেন, এখানে কিন্তু আরো লেখা আছে। তো এই সুবিধাগুলো কিন্তু আপনার বিভিন্ন স্টোর থেকে করা যায়, তবে জাপানে কিন্তু এই এটিএম গুলা থেকে আপনি করতে পারবেন। বিশেষ করে আপনার নারিতা এয়ারপোর্টে এগুলা পাওয়া যায়, এবং নারিতা এয়ারপোর্টই না শুধু, এটা কিন্তু আমাদের বিভিন্ন সুপাতেও এগুলা পাওয়া যায়। তো এটা কিন্তু জাপানের একটা অনেক সুন্দর একটা দিক। আর এখানে দেখেন নারিতা এয়ারপোর্টের একটা সুন্দর একটা লোগো করে দিছে। এভাবে কিন্তু নারিতা এয়ারপোর্টের ভিতরে অন্যান্য সৌন্দর্যের মধ্যে তাদের এই একটা অন্যতম একটা সৌন্দর্য। এখানে ক্লান্ত সময় পার করার জন্য একটা অবস্থান, এখানে বিভিন্ন কিন্তু ডেস্ক দেওয়া আছে। এখানে সবাই তার পার্সোনাল কাজ এখানে সম্পন্ন করতে পারবেন। অনেকেই ঘুমাচ্ছে এখানে। তো এই সুন্দর জায়গাটা কিন্তু শুধুমাত্র পর্যটকদের জন্য, যারা ভ্রমণ করে তাদের জন্য। এখানে বসে বসে কিন্তু আপনারা রেস্ট করতে পারবেন, এবং আপনার অবসর সময়টা এক্সপেন্ড করতে পারবেন। বিশেষ করে যারা ফ্লাইট অনেক দেরিতে হবে, তারা কিন্তু এই জায়গা বসে, আপনার মনিটরগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ অন করা আছে, এবং পাশাপাশি কিন্তু আপনারা এর ভিতর দিয়ে কিন্তু আরো অন্যান্য বিশাল জায়গা ভিতরে, আপনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। এবং এখানে দেখেন পোস্ট বক্স আছে, আপনার বিভিন্ন চিঠিপত্র কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন। অর্থাৎ আপনার শহরের মধ্যে যে জিনিসগুলো থাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই এয়ারপোর্টের মধ্যে পাবেন। যাদের সিম নাই তাদের জন্য কিন্তু এই এয়ারপোর্টে একটা সুবিধা, এখানে কিন্তু কল ফোন লেখা আছে। এখান থেকে আপনারা যে জাপানে আসছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এদের মাধ্যমে। ওয়াইফাই আছে, এবং এখানে কিন্তু ওয়াইফাই বিল আছে, আপনার সিমের টাকা আছে, এখানে ই সিম আছে। এখানে কিন্তু আপনার ওয়াইফাই 606 ইয়েন, 660 ইয়েন, এবং সিম কিন্তু 4500 ইয়েন। এই টাকাগুলো লাগবে, তাহলে কিন্তু আপনাদের এই সার্ভিসগুলো পেয়ে যাবেন। আর বিভিন্ন রিপ্লেটে কিন্তু লেখা আছে আপনার বাস ট্যাক্সি কোন দিকে, আপনার ইন্টারনাল এয়ারপোর্ট কোন দিকে, আপনার টয়লেট কোন দিকে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সুন্দরভাবে সব স্টিকার মারা আছে। এগুলো দেখে দেখে কিন্তু আপনারা ভিতরে চলাচল করতে পারবেন। যারা প্রথমবার জাপানে আসবেন তারা কিন্তু এই জিনিসগুলো অনেকেই অনেক সুবিধাবন্ধ পেয়ে যাবেন। তো বিশেষ করে এখানে সবকিছু কিন্তু ইংরেজি দিয়ে লেখা থাকে, কারণ এটা যেহেতু ফরেনার অনেকেই আসে এখানে, যার কারণে কিন্তু এই জিনিসগুলা অনেক সুবিধাভাবে জাপান সরকার এটা করে দিয়েছে। শুধু জাপান না, প্রত্যেকটা দেশে কিন্তু এখন ইংরেজি দিয়ে সবকিছু লেখা থাকে।
তো দেখতেছেন সবাই কিন্তু এখানকার যাত্রী, তো আমরাই মনে হয় শুধু ভ্রমণে আসছি, আর যারা এখানে ভ্রমণে আসছে এবং যারা রিসিভ করতে আসছে তারা কিন্তু করতে, হ্যাঁ অনেককে রিসিভ করতে আসছে। তো আমরা রিসিভ করতে আসি না কাউকে, আমরা শুধু ঘুরতে আসছি। এই সাইডে জাপানের বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের গেমস এর আয়োজন করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে কার্টুন সিস্টেম, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেমস আছে। তো এই গেমস গুলা কিন্তু অবসর টাইমে বাচ্চাদের খেলার জন্য সরকার করে দিচ্ছে। তো এই যে সুবিধাগুলা এগুলা কিন্তু জাপান এয়ারপোর্টে পাওয়া যায়। দেখেন বাচ্চারা কিন্তু অনেকে এই গেমগুলা খেলছে। তো এগুলা কিন্তু একদম ফ্রি। এই গেমগুলো আপনি যখন কোনো সুপার মলে খেলবেন তখন কিন্তু এগুলোর জন্য আপনার টাকা পে করতে হবে। তো এই সুন্দর সুন্দর ব্যবস্থাগুলো কিন্তু এই নারিতা এয়ারপোর্টে আছে। এর ভিতরে অভ্যন্তরীণ যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা এর ভিতরে আসলে দেখতে পারবেন। আমরা এখন দ্বিতীয় তলায় প্রবেশ করব। দ্বিতীয় তলার সৌন্দর্য আপনাদের দেখাবো। তো নিচ দিয়েও কিন্তু আরেকটা তলা আছে, অর্থাৎ মাটির নিচে আরেকটা তলা আছে। তো সেদিকে আমরা গেলাম না, তো উপর দিকে গেলেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো। তো একদম 4 তলা চলে আসছি আস্তে আস্তে। তো এখান থেকে কিন্তু সবাই লাগেজ সহ প্রত্যেকটা চেকিং কাজ এখানে সম্পূর্ণ করা হয়। এই সাইড দিয়ে কিন্তু অনেক দোকানপাট আছে, আর এই সাইড দিয়ে কিন্তু আপনার যে পরিষেবা করা হয় জনগণের, অর্থাৎ যে পর্যটক আছে যারা ভ্রমণ করে তাদের লাগেজ সহ প্রত্যেকটা ইমিগ্রেশন কিন্তু এই সাইড দিয়ে সম্পূর্ণ করা হয়। তো এর আগেও আমি এর মধ্যে আসছিলাম, তবে ওইটা সম্ভবত টার্মিনাল 2-এ। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, এবং এখানে কিন্তু সকল পর্যটকের একটা অবস্থান, আর এখানে কিন্তু বাইরের লোক খুব কম আসে, আর যার কারণে কিন্তু এখান থেকে শুধু পর্যটক যারা ভ্রমণ করে তারা কিন্তু দেখতে পাবেন, এবং বিভিন্ন ইনফরমেশনের জন্য বিভিন্ন ডেস্ক পাবেন। এখানে অনেক লোক আছে যারা কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে থাকে। অনেকেই ডেস্ক পড়ে আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনার ইনফরমেশন পাবেন। তো এইভাবে কিন্তু অনেকেই ডেস্ক পড়ে থাকে, এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমি উপর দিয়ে কিন্তু চারদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট এবং ডিজাইন করা আছে। বিশেষ করে দেখেন কত সুন্দর বিল্ডিং এর একটা ডিজাইন। এখানে কিন্তু লেখা আছে ইংরেজি দিয়ে কিভাবে আপনি কি করবেন প্রত্যেকটা বিষয়। এখানে রেস্ট করার জন্য জায়গা আছে। তো এই পাশ দিয়ে আমরা ভিতরের দিকে যাই। ভিতরের দিকে গেলে কিন্তু বড় বড় অনেক ডিসপ্লে আপনার অবসর সময় কাটানোর জন্য, এবং এখানে কিন্তু একটা বোর্ড আছে, যে বোর্ডের আপনি লেখা আছে যে কোন দেশের প্লেন কখন যাবে, একটা শিডিউল দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। এয়ারপোর্টের ভিতরে যারা আছেন তারা অবশ্যই জানেন এই জায়গাগুলো কতটা সুন্দর হয় এবং কতটা মনোরম পরিবেশ হয়। আমি কিন্তু ইতিমধ্যে আছি টার্মিনাল 1-এ আছি, আর টার্মিনাল 1-এ আমি কিন্তু ভিতর দিকে ঢুকতে পারবো না, কারণ ভিতর দিকে যারা শুধুমাত্র ভ্রমণ করবেন তারাই ঢুকতে পারবেন, আর বাহির দিকে এই পর্যন্তই কিন্তু আমার ভ্রমণের জায়গা। তো সামনে কিন্তু দেখেন শপিং এবং ড্রিঙ্কিং আছে, সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, আর খাওয়া দাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সব ভিতরে আর বাহিরে। আর আপনি এর ভিতরে প্রবেশ করলে তখন কিন্তু আর বের হতে পারবেন। এর ভিতরে যারা ঢুকছে তারা কিন্তু আর বের হতে পারতেছে না। তো আমরা এখন শপিং সাইডে যাব এবং দেখবো তার ভিতরে কি কি জায়গা আছে এবং কত সুন্দরটা প্লেস আছে। এখানে কি দেখতেছেন আপনারা? এখানে যে স্যাম্পল গুলো দেখতেছেন এগুলো সব কিন্তু নকল, আর নকল হলেও কিন্তু এগুলো প্রায় অরিজিনালের মতোই দেখা। এটা কিন্তু জাপানের বিভিন্ন রেস্টুরেন্টে এভাবে সুন্দরভাবে স্থাপন করা হয়, যার কারণে এখান থেকে সবাই খাদ্যর যে পরিবেশনটা সেটা দেখে তারপরে কিন্তু খাইতে পারে। বাচ্চাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুতুল পাওয়া যায়। তো আমরা ভিতরে একটু ভিজিট করব। জাপানে এই পুতুলের দোকানটা, এখানে কিন্তু অনেক দামি প্রত্যেকটা পুতুল। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস হচ্ছে 2640 ইয়েন। তো জাপানে কিন্তু এই দামি দামি পুতুলগুলা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক কাস্টমার আছে যারা কিন্তু এই পুতুলগুলা ক্রয় করতেছে। তো এগুলা কি জন্য কেন বুঝি না, এত ছোট ছোট পুতুল তারপরে এত প্রাইস, তারপরে কিন্তু এখান থেকে কেনে তারা। এটাও কিন্তু 2640 ইয়েন। আর এই পাশ দিয়ে দেখেন কত ভিড় এই যে পুতুলগুলা কেনার জন্য। বিভিন্ন ধরনের পুতুল আছে এবং বিভিন্ন ধরনের শোপিস এখানে রাখা আছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু বাচ্চাদের জন্য। বিশেষ করে এখানে বড় বড় পুতুল যেগুলো আছে এটা আছে 5280 ইয়েন, আর এই পাশে আছে 2200 ইয়েন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রাখা আছে। এই পাশ দিয়ে কিছু মোজা আছে এবং কিছু আপনার রুমাল আছে। এখানে কিন্তু বিভিন্ন টার্মিনাল আছে, টার্মিনাল 1, 2, 3। তো এখানে বিভিন্ন দেশের যে এয়ারপ্লেনগুলো আছে সেগুলোর নাম আছে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। তো আমরা টার্মিনাল 1-এর উপর থেকে চলে গেলাম লাস্ট মাথায়। এখানে কিছু লেখা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি।
তো এভাবে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স খুঁজে পেয়ে কিন্তু অনেক ভালো লাগলো। এখানে কিন্তু অন্যান্য দেশেরও আছে। তো জাপানে যারা এয়ারপোর্টে আসবেন তারা কিন্তু এভাবে খুঁজে খুঁজে আপনারা দেখতে পাবেন কোন এয়ারপোর্ট থেকে বাংলাদেশের সেই আমাদের এয়ারলাইন্সটা যাবে। তো অন্যান্য দেশেরও কিন্তু সুবিধা আছে। তো এই সিস্টেমগুলো অনেক সুন্দর। কিন্তু একটা দোকান আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবেন এবং সচরাচর যে পর্যটকরা যে কেনাকাটা করে সেগুলো পেয়ে যাবেন। এই পাশ দিয়েও আছে, এখানে চশমা আছে, তারপর আপনার বিভিন্ন ধরনের কসমেটিক আছে। এই কসমেটিকগুলো কিন্তু কিনে আপনি নিয়ে যেতে পারবেন দেশে, এবং দেশ থেকে ফেরার পর কিন্তু এখান থেকে কিনতে পারবেন। শীতের কাপড় আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, উপর থেকে প্লেন দেখা যাবে না। তো এই সাইডে শপিং কমপ্লেক্স, তো আমরা উপর থেকে দেখি প্লেন দেখা যায় কিনা, কারণ এয়ারপোর্টে আসার পর যদি প্লেন দেখা না যায় তাহলে কিন্তু সবকিছু আফসোসের মধ্যে থাকে। হ্যাঁ, এই সাইড দিয়েও কিন্তু আসলে চারদিকে গ্লাস দেওয়া, অনেক সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশটা এয়ারপোর্টের মধ্যে অবশ্যই জাপান সৌন্দর্যের একটা দেশ। এই সাইডে আছে কিছু বডি ম্যাসাজের জন্য জায়গা, যারা ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য কিন্তু এগুলা বিভিন্ন সুপার শপে থাকে। তো এখানেও কিন্তু আপনি রেস্ট নিতে পারবেন। এটার বক্সের মধ্যে ঢুকলে পারে আপনার অনেক সুন্দর সুবিধা, চেয়ারের সিস্টেম ভিতরে। হ্যাঁ, এখানে 300 টাকায় কিন্তু আপনার 10 মিনিট রেস্ট নিতে পারবেন, অনেকেই কিন্তু নিচ্ছে। তো এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলা কিন্তু এয়ারপোর্টের ভিতরে একটা সুন্দর একটা দিক, যা পর্যটকের জন্য অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে এবং পাশাপাশি তাদের ক্লান্তি দূর করে। তো এই পাশে সবকিছুই কিন্তু আপনার সুন্দর জায়গা, এবং এখানে বিশেষ করে খানা পিনার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা। ইতিমধ্যে কিন্তু চলে আসছে, এখান থেকে কিন্তু গ্লাসের মাধ্যমে অনেক সুন্দরভাবে প্লেনের অবতরণ দেখা যায়। এই সাইড দিয়ে কিন্তু প্লেন আছে প্রচুর, এবং অনেকেই কিন্তু এই সাইডে বসে রেস্ট নেয়, তো ভিডিও করে। এই তো সুন্দর একটা পরিবেশ, এই মাধ্যমে মানে এটাই সবচেয়ে পরিষ্কারভাবে জাপানি এয়ারলাইন্স গুলা দেখা যায়। তো এর চেয়ে সুন্দরভাবে দেখা যায় আপনার সাইড থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে অ্যানা আছে, তারপর হচ্ছে এয়ার চায়না আছে, দুইটা দেখা যাচ্ছে, ওই পাশে একটা অ্যানা আছে। তো আমি কিন্তু এখন আছি 5ম ফ্লোরে, অর্থাৎ নারিতা এয়ারপোর্টের যে ফার্স্ট টার্মিনাল, 1 নম্বর টার্মিনালের 5ম ফ্লোরে আছি। আর এখানে কিন্তু নামাজের জন্য একটা জায়গা করে রাখা আছে। তো এখানে আপনাদের দেখাবো কতটা সুন্দরভাবে এই প্রসেসটা করা আছে। যারা নারিতা এয়ারপোর্টে আসবেন তারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না। এটা কিন্তু পিয়ার্স রুম লেখা আছে। তো এখানে কিন্তু আপনি নামাজ পড়ার জন্য সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে রুম, আর এটা হচ্ছে লোগো, রুমের লোগো। তো এখানে প্রবেশ করার সময় এখানে কিন্তু আপনার লেখা আছে প্লিজ টেক অফ শো। আমি কিন্তু প্রথমে জুতা খুলে রাখলাম। তো জুতা খুলে এখানে র্যাক আছে, র্যাকের মাধ্যমে রাখতে পারেন। আবার এখানে ভিতরে কিন্তু আপনার জায়নামাজ আছে, আবার দেখেন একজনের লুঙ্গিও আছে। অর্থাৎ এই প্রসেসগুলো কিন্তু আপনি অবলম্বন করে এখানে নামাজ পড়তে পারেন। এখানে মেয়েদের জন্য কিন্তু আলাদা জায়গা দেওয়া আছে সম্ভবত। যাই হোক, এখানে কিন্তু পশ্চিম দিক হচ্ছে এটা। তারপর আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার এই লোকেশনটা দেখতে পারেন। এখানে ঘড়ি আছে। তো অনেক সুন্দর একটা ব্যবস্থা কিন্তু জাপানের মধ্যে। এখানে একটা কোরআন রাখা আছে। জাপানের মধ্যে এত সুন্দরভাবে এই যে নামাজের জায়গাটা করে দিছে, ইসলাম যারা মুসলিম আছেন তাদের জন্য কিন্তু এটা অনেকেই একটা সৌভাগ্যময়। কারণ জাপানের মতো একটা ইহুদি রাষ্ট্রে এত সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন আপনি, তাও এয়ারপোর্টে আসার পর। তো আমরা ইতিমধ্যে টার্মিনাল 1 পরিদর্শন করলাম। এখন ইতিমধ্যে আমরা টার্মিনাল 1 থেকে বের হয়ে যাব।
টার্মিনালের ভিতরে যে হলুদ বাসগুলো আছে এগুলো কিন্তু একদম ফ্রি, অর্থাৎ টার্মিনাল 1 থেকে 2 বা 2 থেকে 3 যে বাসগুলো যাবেন প্রত্যেক বাসে কিন্তু আপনি ফ্রি যাইতে পারবেন। তো এটা কিন্তু টার্মিনালের একটা বাস, এটা টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 যাইতে পারবেন এবং এখানে কিন্তু টাকা পয়সা দিতে হবে না, অনেক সুন্দরভাবে ফ্রিতে আপনি প্রবেশ করতে পারবেন। তো এই সার্ভিসগুলো জাপান এয়ারপোর্টে কিন্তু অনেক সুবিধাজনক, টাকা ছাড়াই কিন্তু আপনার টার্মিনালের ভিতর অনেক দূর দূরান্তে ভ্রমণ করতে পারবেন। তো লিসেনার্স, আমরা ইতিমধ্যেই কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আর এখন কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি। আর সূর্য কিন্তু প্রায় শেষের দিকে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষে এখন আমরা রেস্ট নিচ্ছি। এমনকি নারিদা এয়ারপোর্টে একে ঘুরছি এবং সকল সেক্টরের জায়গাতেই কিন্তু ভালোভাবে করে খুঁজে খুঁজে দেখছি যে কি কি আছে কি কি নাই। তো প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাই কিন্তু এখনো রেস্ট নিচ্ছে। তো বিদায় বেলা সবাইকে আবারও বিদায় জানিয়ে, আপনারা সবাই কেমন আছেন তো বিদায় জানিয়ে দেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ওকে, তো বিদায়, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।